প্রিয় দর্শক, 69 অর্থাৎ ৬-৯ ফারুকীকে চিনেন? ৪২০ ফারুকীকে চিনেন? ১৯-২০ ফারুকীকে তো অবশ্যই চিনেন। হ্যাঁ, আশা করছি ১৯-২০ ফারুকীকে আপনারা সবাই চিনেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রথম অশ্লীল শব্দের প্রবর্তন ঘটিয়েছিল এই তথাকথিত চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি আবার 69 নুসরাত ইমরোজ তিশার সম্মানিত গুণধর স্বামী। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন নাটকের স্ক্রিপ্টগুলা লিখে নেয় ফারুকীর কাছ থেকে। আমি বলতে চাই ইউনূস সাহেব ফারুকীর থেকেও অনেক নামকরা ডিরেক্টর বাংলাদেশে আছে, অনেক স্ক্রিপ্ট রাইটার আছে, তাদের থেকে নিলে ভালো হয়। বিশেষ করে আশফাক নিপুণ কিন্তু ফারুকীর থেকে অনেকটা ভালো লিখে। সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিতেই পারি, আশফাক নিপুণের থেকে ডক্টর ইউনূস স্ক্রিপ্ট নিতে পারে। এমনকি মাবরুর রশিদ বান্না, সেও ভালো লিখে, যদিও জঙ্গি। সাংস্কৃতিক অঙ্গনের সব থেকে বড় টেররিস্টার নাম হচ্ছে মাবরুর রশিদ বান্না। একটা সময় বান্নার অনেক কঠিন বিচার বাংলাদেশের মাটিতে হবে, আপনারা সেটা দেখবেন। এই যে নাটক মঞ্চায়ন করা হচ্ছে, কোন নাটক মঞ্চায়ন করা হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলছি। তার আগে একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশে যেই আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন লেগেছে, মালামাল ভর্তি কন্টেইনারে আগুন লেগেছে, শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে, সেটাকে বলা হয়েছে শর্ট সার্কিট। বাংলাদেশ সচিবালয়ে আগুন লেগেছে, সেটাকেও বলা হয়েছে শর্ট সার্কিট। মিরপুর বস্তিতে আগুন লেগেছিল, সেটাতেও শর্ট সার্কিট। চট্টগ্রামের 2টা গার্মেন্টসে আগুন লেগেছিল, সেটাও শর্ট সার্কিট। অর্থাৎ যেখানে আগুন লাগে সেখানেই শর্ট সার্কিট। মানে শর্ট সার্কিট ছাড়া আর কোনো স্ক্রিপ্ট ফারুকী, নিপুণ বা বান্না তারা কি পারে না? যদি না পারেন আমাকে বলেন, আমি নিজেও তো একজন স্ক্রিপ্ট রাইটার। আমাকে বললেও এর থেকে বেটার স্ক্রিপ্ট আমি লিখে দিতে পারবো। অন্তত ফারুকীর স্ক্রিপ্টের থেকে অনেক বেশি ভালো এবং বিশ্বাসযোগ্য হবে। নতুন কি গল্প সাজিয়েছে সেটা বলার পূর্বে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নিই। কোন ঘটনাকে ধামাচাপা দেবার জন্য নতুন একটা গল্প বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। করাইল বস্তি আপনারা অনেকে চিনেন। করাইল বস্তিতে প্রায় ৮০,০০০-এর মতো মানুষের বসবাস। এখানে খড়কুটা থেকে শুরু করে, কাঠ থেকে শুরু করে একদম লোহা লস্করের ঘরবাড়ি পর্যন্ত আছে। ২তলা ৩তলা কাঠের ঘর, বাঁশের ঘর, একদম নিম্ন পর্যায়ের যে মানুষগুলা একদম খেটে খাওয়া শ্রমজীবী, দিন আনে দিন খায়, যাদের কোনো সুযোগ সুবিধা তেমন একটা ছিল না। এই করাইল বস্তিকে দীর্ঘদিন থেকে এই সরকার আসার পর থেকে বিশেষ করে উৎখাতের চেষ্টা করা হচ্ছে এই বস্তিবাসীদেরকে। এখানে একটা হাইটেক পার্ক নির্মাণ করা হবে। ইউনূসকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীরা যারা এই ধরনের কাজ করে থাকে তারা অফার দিয়েছে করাইল বস্তিকে খালি করে দেওয়ার জন্য। যখন দেখছে করাইল বস্তি তো খুব সহজেই খালি করতে পারবে না বা করতে পারছে না, তখন পরিকল্পিতভাবে করাইল বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হলো। করাইল বস্তিতে আগুন লাগিয়ে তারা ভেবেছিল হয়তো একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে আগুন, কিন্তু আগুনের মাত্রা এবং সেই বস্তিতে ঘনবসতি, পাশাপাশি আপনার বস্তির মধ্যে যেই ঘরবাড়িগুলো বানানো আছে, কাঠের ঘর বিশেষ করে বেশি, কাঠের ঘরে আগুন লেগে গেলে সেটা নেভানো খুব দুষ্কর হয়ে যায়। এমনকি বস্তির মধ্যে যে বৈদ্যুতিক লাইনগুলা সেগুলাও খুব ঘন, মানে সেগুলা চাইলেই আপনি খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন না। তো ফায়ার সার্ভিসের প্রায় ১৬ থেকে ১৭টা ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন হয়তো একটা টাইমে নিয়ন্ত্রণে এসেছে, বাট পুরোপুরি আসে নাই। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হয়তো বা আগুন জ্বলছে, মানুষের স্বপ্ন পুরো ছাই হয়ে যাচ্ছে। সেনাবাহিনী নৌকাতে করে, করাইল বস্তির পাশে একটা লেক আছে, সেই লেকে নৌকাতে করে মানুষকে উদ্ধার করতেছে। একটা বীভৎস পরিস্থিতি। এই যে ৮০,০০০ মানুষের বসত বাড়ি কেড়ে নেওয়া হলো, এই মানুষগুলাকে কোথায় রাখবে? এই মানুষগুলার পুনর্বাসন কি হবে? এই মানুষগুলা কি খাবে? তারা এই শীতকালীন সময়ে মাথা গোঁজার ঠাঁই কোথায় পাবে? সরকার কি একবারও ভেবে দেখেছিল? ভাবে নাই, কারণ এই সরকার তো ভাবে না। যদি ভাবতো ৫ আগস্টের পর, ইউনূস ক্ষমতা নিল ৭ আগস্ট না ৮ আগস্ট, এরপর থেকে বাংলাদেশে যতগুলা শিল্প প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যতগুলা শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো তো করতো না। এরা তো বাংলাদেশকে রক্ষা করতে আসে নাই। এরা তো বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করতে আসে নাই। এরা তো বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে আসে নাই। এরা এসেছে তাদের প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে চলে যাবে। যেইটা বলছিলাম, কোন নতুন নাটকের মঞ্চায়ন করা হয়েছে? ফারুকীর দুর্বলতম স্ক্রিপ্টে যে নাটকের মঞ্চ সাজানো হয়েছে সেটা হলো অগ্রণী ব্যাংকের একটা লকার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গিয়েছে। দুদিন পূর্বে দেখলাম সেই লকার থেকে একটা
বস্তা পাওয়া গিয়েছে, চটের বস্তা সম্ভবত এটাকে বলা হয়। এখন একদিন পর শুনলাম 832 ভরি স্বর্ণ পাওয়া গিয়েছে। কি চমৎকার নাটক! অথচ এই গল্পটা এত দুর্বলভাবে সাজানো হয়েছে। 832 ভরি স্বর্ণ দিয়ে শেখ হাসিনার কাজটা কি? উনি বৃদ্ধ বয়সে কি স্বর্ণ গলায়, মাথায়, হাতে, নাকে পরে ঘুরতেন? নিশ্চয় না। উনার ফ্যামিলির সব মানুষই থাকে দেশের বাইরে, ওয়েল এস্টাবলিশড, সবাই সুশিক্ষিত। তাদের জন্য কি স্বর্ণ কিনে বাংলাদেশের ব্যাংকে লকার রাখতে হবে? নিশ্চয় না। এই যে নাটক ঘটানো হয়েছে, এটার গল্পটা কিন্তু খুব দ্রুত সামনে চলে আসবে, আমরা সেটা বের করবই। এই করাইল বস্তির আগুনটাকে, এখানে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ইস্যুটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ধামাচাপা দেওয়ার জন্য 69 ফারুকীর নেতৃত্বে দুর্বলতম স্ক্রিপ্টে যেই স্বর্ণ 832 ভরি পাওয়া গিয়েছে ব্যাংকের লকারে, এইসব গল্প শুনাইলে মানুষ বিশ্বাস করবে? মানুষ যখন পতনের ঠিক শেষ সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকে, তখন ভুলভাল বকতে থাকে, ভুলভাল কাজ করতে থাকে, ভুলভাল সব সিদ্ধান্ত নেয়। ঠিক ইউনূসকে দেখে এমনটাই মনে হচ্ছে। ইউনূস পতনের খুব সিঁড়ির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যেকোনো সময় পড়ে যাবে। এই জন্য সে এখন ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে আটকে রাখার জন্য যাচ্ছে তাই করে যাবে। এবং এরকম স্ক্রিপ্ট, এরকম এপিসোড আমরা আরো সামনে দেখতে পারবো, অনেক দেখতে পারবো। সিরিয়াসলি বলতেছি আপনাদেরকে, আরো অনেক বড় বড় গল্প দেখতে পারবেন, যেগুলা বিভিন্ন স্ক্রিপ্ট লেখা হচ্ছে ফারুকী, বান্না, নিপুণের নেতৃত্বে। আমরা দেখব। আমার একটা প্রশ্ন, 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার সরকার ক্ষমতায় নাই, প্রশাসন নিয়ন্ত্রণে, রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণে ইউনূসের, বিএনপির এবং জামাতের। তাহলে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেই অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে, সেগুলার প্রমাণ কোথায়? সেই পাচারকৃত অর্থগুলা কোথায়? সেগুলা ডক্টর ইউনূস না ফিরিয়ে নিয়ে আসবে? কই সেগুলা? এই যে ঘুল খাওয়ানো মানুষকে, আমি বলছি না আওয়ামী লীগের মধ্যে দুর্বৃত্ত ছিল না, ছিল, পাচারও করেছে টাকা। কিন্তু যেখানে 30 পয়সা পাচার করেছে, সেখানে যদি আপনি বলেন 100 কোটি পাচার করেছে, তখন তো সেটা বিশ্বাসযোগ্য হবে না। এখন 30 পয়সা পাচারের তথ্য যদি সামনে নিয়ে আসেন, বাংলাদেশের সাধারণ মানুষ তো থুথু মারবে, জুতো পেটা করবে। এই ভয়ে তারা এগুলা সামনে আনতে পারে না। কারণ সেই প্রুফ তো নাই, তারা তো করে নাই সেটা। মিথ্যা বলার একটা লেভেল থাকে। আর 69 ফারুকী, সে কি গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লেখে, নাকি ঘুমের ওষুধ খেয়ে স্ক্রিপ্ট লিখে, নাকি কারওয়ান বাজার কিংবা ওই নাখালপাড়া রেলগেট থেকে গাজার পুটলা কিনে বাসায় নিয়ে গিয়ে ফারুকীকে দিয়ে স্ক্রিপ্ট লেখানো হয়? এইসব গল্প পাবলিক খায় না। এইসব গল্প 15 মাস পর এসে পাবলিককে খাওয়াতে চেষ্টা করলে পাবলিক নিশ্চয়ই খাবে না। এই স্ক্রিপ্টেড নাটকটা যদি আরো 6 মাস, 7 মাস, 8 মাস পূর্বে সাজানো হতো, কিংবা 5 আগস্টের কিছুদিনের মধ্যে সাজানো হতো, বাংলাদেশের মানুষ কিছুটা হলেও খেত। কিন্তু এখন আর খাচ্ছে না। এগুলা 69 গল্প, প্লিজ আর বইলেন না, এগুলা বইলা হাসায়েন না আমাদেরকে। প্রিয় দর্শক, ফারুকীর নেতৃত্বে 832 ভরি অগ্রণী ব্যাংকের লকারে স্বর্ণ পাওয়া গিয়েছে শেখ হাসিনার। এটা শুধুমাত্র মার্কেটে ডাস্টবিন শফিকের নেতৃত্বে প্রচার করা হচ্ছে, যাতে করে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে, যে ক্ষতির সম্মুখীন হয়েছে 80,000 মানুষ, তাদের বাসস্থান নষ্ট হয়ে গিয়েছে, এই জিনিসটাকে ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। এবং তারা করাইল বস্তিকে খালি করে একটা হাইটেক পার্ক নির্মাণ করতে চায়। এটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ইউনূস সাহেব, নাটক কম করেন, নাটকের শেষ কিন্তু হবে। ধন্যবাদ।